নিজের সৎ ছেলেকে দিয়ে কাজ করিয়ে কিভাবে সুখ নিলাম সেই বাস্তব ঘটনাটি এখন তোমাদের সাথে শেয়ার করব। যদিও এই সব ঘটনা কারো সাথে শেয়ার করা উচিত না, তারপরে ও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো তাহলে ঘটনাটি শুরু করি। আমার নাম নাসরিন, আমি দেখতে অসম্ভব সুন্দরী, আর আমার বডি ফিগার দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। এলাকার যুবক ছেলেরা আমার জন্য পাগল ছিল। খুবই গরিব ঘরে আমার জন্ম, ছোটবেলা থেকেই অনেক অভাবের ভিতর দিশে আমি বড় হয়েছি। তাই টাকার লোভে পড়ে আমার আব্বু আমাকে একটা বুড়ো বেটার সাথে বিয়ে দিয়েছে। বিয়েতে আমি রাজি ছিলাম না, কিন্তু আব্বু আম্মু আমাকে জোর করে তার সাথে বিয়ে দিয়েছে। আমার স্বামীর অনেক টাকা পয়সা, তার বয়স প্রায় 55 বছর। তার আগের বউ মারা গেছে, কিন্তু সেই পক্ষের একটা ছেলে আছে, আর তার নাম রাজীব, তার বয়স 20 বছর। আমার আজকের ঘটনাটি সেই ছেলেকে নিয়ে। যাই হোক বন্ধুরা, আমি মনে অনেক কষ্ট নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। বিয়ে তো হয়ে গেছে, তাই এখন আর কিছুই করার নাই। এই লোকটার সাথেই আমার সারা জীবন কাটাতে হবে। কিছুক্ষণ পরে আমার স্বামী বাসর ঘরে প্রবেশ করল। তখন তার কাজ দেখে আমি খুব অবাক হলাম। সে এসে সোজা শুয়ে পড়ল। তখন আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম, কারণ আব্বু আম্মু কথা মতো এই বুড়ো বেটাকে বিয়ে করেছি। কিন্তু এই বাসর রাতটা নিয়ে আমার মনে কতই না স্বপ্ন ছিল। আমাকে আমার স্বামী এই বাসর রাতে অনেক আদর সোহাগ করে আমার মন ভরে দেবে। কিন্তু এই বুড়োটা তো সোজা এসে ঘুমিয়ে পড়ল। সেই রাতে মনে অনেক কষ্ট নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, কারণ আমি তো নতুন বউ, তাই তাকে কিছু বলার সাহস আমার হলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা তৈরি করলাম। আমার স্বামী একজন বড় ব্যবসায়ী, তাই সে নাস্তা করে তার ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়ে গেল। তারপর আমার সৎ ছেলে আসলো নাস্তা করতে। সে নাস্তা করতে করতে আমাকে প্রশ্ন করল, আম্মু বাসর রাত কেমন কাটল? ছেলের মুখে এমন কথা শুনে আমি একটু হতভম্ব হয়ে গেলাম। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। তখন সে আবার আমাকে বলল, তুমি এত সুন্দরী, কিন্তু তুমি কেন এই বুড়ো বেটাকে বিয়ে করেছ? তুমি এই বুড়োটাকে বিয়ে না করে আমাকে বিয়ে করলে সুখী হতে। এই বুড়োটা তোমাকে কখনো সুখ দিতে পারবে না। আমি ছেলের মুখে তার বাবার সম্পর্কে এমন কথা শুনে একটু অবাক হলাম, কিন্তু আমি তো এই বাসায় নতুন, তাই তার কথার কোনো উত্তর দিলাম না। তারপর সে নাস্তা করে কলেজে চলে গেল, আর আমি তখন বসে বসে ভাবতে লাগলাম, আসলেই আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমার আগের পক্ষের এই ছেলেটা খুব সুন্দর, তার বডি ফিগার ও সিনেমার নায়কদের মতো। আসলে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলে আমি সুখী হতাম। তারপর আমি বাসার সব কাজকাম করতে লাগলাম। এরপর যখন রাত হলো, তখন আমি খাবার রেডি করে আমার স্বামী আর ছেলেকে খেতে ডাকলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে গেলাম। আজকে আমার খুব স্বামীর সুখ পেতে ইচ্ছা করছে। স্বামীর আদর সোহাগ পাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আমার স্বামী আজকে এসে ঘুমিয়ে পড়ল। এটা দেখে আমার খুব রাগ হলো, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। এইভাবে আরও কিছু দিন কেটে গেল। এদিকে আমি আমার স্বামীর সাথে একটু ফ্রি হয়ে গেছি। তাই আজকে রাতে আমি ভাবলাম যে কোনোভাবে আজকে আমাকে স্বামীর কাছ থেকে শারীরিক সুখ আদায় করে নেব। তাই তার দৃষ্টি আকর্ষণ করার জন্য সন্ধ্যায় খুব সুন্দর করে সাজুগুজু করলাম। তখনও আমার স্বামী বাসায় আসেনি, কিন্তু আমাকে এতটা সাজুগুজু করতে দেখে আমার ছেলে বলল, এত সাজুগুজু করে কোনো লাভ নাই আম্মু, কারণ আমার আব্বুর মশিন কাজ করে না। এই কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। তারপর ছেলে আবার আমাকে বলল, কিন্তু তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে। এমন একটা বউ আমার থাকলে তাকে আমি আদর সোহাগে ভরে দিতাম। তাই বলে ছেলে আমার কাছে আসতে লাগলো, কিন্তু তখনই আমার স্বামী বাসায় চলে এলো। তারপর আমি আমার স্বামীকে বললাম, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাকে খাবার বেড়ে দিচ্ছি। তারপর সে হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলো। আমি তাকে খাবার বেড়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনেই রুমে চলে এলাম। তখন সে প্রতিদিনের মতো আজকে সোজা ঘুমাতে যাচ্ছিল। ঠিক তখনই আমি তাকে বললাম, আপনাকে আজকে আমার শারীরিক চাহিদা মেটাতে হবে।
আমার বিয়ে হয়েছে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু আপনি একদিন ও আমাকে আদর সোহাগ করেননি। আজকে আমি আপনাকে ঘুমাতে দেব না, আমাকে আজকে আদর করতেই হবে। তখন সে আমাকে বলল, আমিও বুঝি তুমি কি বলতে চাও, কিন্তু আমি তো অপারক, আমি তোমাকে কিভাবে আদর করব? তখন আমি বললাম, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? তখন সে আমাকে বলল, তোমাকে বিয়ে না করলে আমাকে রান্না করে খাওয়াতো কে? তখন আমি বললাম, তার মানে শুধু রান্না করার জন্যই আমাকে বিয়ে করেছেন? তখন সে বলল, রান্না বান্না আর বাড়ির কাজ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি। আর তাছাড়া শারীরিক সুখ ছাড়া কি মানুষ বাঁচে না? তোমাকে ভালো ভালো খাবার দিচ্ছি, ভালো কাপড় দিচ্ছি, গয়না দিচ্ছি, আর কি চাও তুমি? তখন আমি খুব কান্না করতে লাগলাম, আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপর আমি তাকে বললাম, আমি কালকে বাবার বাড়ি যাব, আমি সেখানে কয়দিন থাকবো, তারপর আবার বাসায় আসব। তখন সে বুঝতে পারল যে আমি রাগ করে যাচ্ছি, তাই সে আমাকে বলল, ঠিক আছে তুমি যাও, কিন্তু আমার ছেলেকে ওর সঙ্গে করে নিয়ে যাও। তুমি যখন আসবে তখন তাকেও সাথে করে নিয়ে আসবে। তখন আমি বললাম, ঠিক আছে। তারপর পরের দিন সকালে আমার ছেলেকে বললাম, তোমাকে আমার সাথে আমার বাবার বাড়ি যাইতে বলেছে তোমার আব্বু। তখন সে বলল, ঠিক আছে যাব। তখন আমি বললাম, তাহলে কাপড় চোপড় গুছিয়ে নেও। তারপর সে আমার কথা মতো কাপড় গুছিয়ে নিল। তারপর যথারীতি আমার বাবার বাড়িতে চলে এলাম। আমার মনটা খুব খারাপ ছিল, কারণ শারীরিক সুখ ছাড়া একটা মেয়ে কিভাবে বাঁচতে পারে। আমার একটা চাচাতো ভাই আছে, তার নাম মারুফ, সে আমাকে খুব পছন্দ করত। আমি বাবার বাড়ি আসাতে সে আমাদের বাড়ি এলো। তখন আমি তাকে বললাম, আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। তখন সে আমাকে বলল, কেন, কি হয়েছে তোমার? তখন আমি তাকে বললাম, এত কথা এখন বলা যাবে না। তখন সে আমাকে বলল, তাহলে কখন বলবা? আমি তখন তাকে বললাম, আমাদের বাড়ির পিছনে যে বকুল গাছটা আছে সেইখানে তুমি রাত 12টার সময় আসবা। আমিও তখন সেখানে যাবানি, আর তখন আমি তোমাকে সবকিছু খুলে বলবো। তখন সে বলল, ঠিক আছে। কিন্তু এই সব কথা আমার ছেলে শুনে ফেলল, সেটা আমরা বুঝতেই পারিনি। তারপর যখন রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল, তখন আমি আস্তে করে সেই বকুল তলায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মারুফ আগে এসে আমার জন্য অপেক্ষা করছে। আমি সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আমার জীবনটা শেষ হয়ে গেছে, এখন তুমিই আমার একমাত্র সম্বল। এদিকে আমার পিছে পিছে আমার ছেলেও সেখানে আসলো, কিন্তু আমরা তাকে দেখিনি। সে লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনতে লাগলো। এদিকে আমাকে মারুফ বলল, কি হয়েছে তোমার বলো তো? তখন আমি মারুফকে আমার সব ঘটনা খুলে বললাম। আমার স্বামী যে আমাকে কখনো শারীরিক সুখ দিতে পারেনি আর পারবে ও না, সেটা আমি তাকে খুলে বললাম। তখন সে আমাকে বলল, তাহলে সে তোমাকে বিয়ে করেছে কেন? তখন আমি বললাম, শুধু রান্না বান্না আর বাসার কাজ করার জন্য আমাকে বিয়ে করেছে। তখন মারুফ হ্যাঁ, আমাকে কে? বলল, কাকে চাই? তাহলে এখন তুমি কি করতে ম্যাডাম, চাচ্ছ? আমি নিচে টুলেট বোর্ড আমি দেখেছিলাম। তখন তাকে আহা। ঘর বললাম, কি এখন তুমি তো ফাঁকা আছে, আমাকে ম্যাডাম? হ্যাঁ, ভালোবাসো। ঘর তো খালিই আছে। আর আপনি কি তাছাড়া ব্যাচেলরকে আমার বিয়ে ঘর ভাড়া হয়েছে দেন? নামে মাত্র। অ্যাকচুয়ালি ওটা ব্যাচেলার্স রুমই, আমার স্বামী তো ওকে। আমাকে কারণ কখনো ওটা স্পর্শ শুধু করতেই সিঙ্গেল দেখি না। রুমই। ওটা আমি বাদে এখনো intake বেডরুম, একটা মেয়ে কিচেন আছে। এসব থাকবে না। তাই বলছি, ও, চলো এরকম ব্যাপার আমরা নাকি? পালিয়ে হ্যাঁ। যাই। ঠিক আছে, অ্যাটাচ বাথরুম আমরা আছে তো অনেক ম্যাডাম? দূরে হ্যাঁ, গিয়ে attached দুজন মিলে bathroom-ই সংসার আছে। করে ওকে, চলো। একবার দেখতে পারি? তখন হ্যাঁ, সে 1 মিনিট আমার দাঁড়ান, আমি প্রস্তাবে গিয়ে রাজি চাবি হলো। নিয়ে ঠিক আছে, আসছি। ম্যাডাম। তখনই আমার ছেলে সেখানে চলে এলো আর আমাকে বলল, আমি এখনই আব্বুকে ফোন করে সব বলে দেব, আর তোমার আব্বু আম্মুকে ও এখন এখানে ডাকবো। তখন আমরা আমার ছেলেকে দেখে খুব ভয় আসুন। পেয়ে গেলাম। আর আমি আমার ছেলেকে বলতে লাগলাম, দয়া করে তুমি এই কথা কাউকে বলো না, বিনিময়ে তুমি যা আসুন চাইবে না, আমি ভেতরে তোমাকে আসুন। তাই দেব। তখন আমার ছেলে আমাকে বলল, এটাই হলো এই ভেবেচিন্তে বলো, ঘরটা। আমি যা ফার্নিচার চাইবো আছে, তুমি আমাকে এসিও তাই আছে, দিবে তো? এখানে অ্যাটাচ তখন বাথরুমও আমি আছে। বললাম, ঠিক আছে, তুমি ঠিক যা আছে। চাইবে আমি ওয়েস্টার্ন তাই দেব। টয়লেট, চাইলে আপনি গিয়ে দেখে তখন আসতে ছেলে পারেন। বলল, ঠিক আছে, তাহলে দেখে তুমি আসছি এখনই আমি। আমাদের বাসায় চলো, তারপর আমি তোমার কাছে চাইব। তখন আমি নিরুপায় হয়ে তার কথা মেনে নিলাম, আর আমার ছেলের সাথে তখনই বাসায় চলে এলাম। বাসায় আসার পর আমার স্বামী আমার কাছে প্রশ্ন করল, এত রাতে কেন আসলে? কি হলো, তোমরা তো ঘর কালকে পছন্দ সকালে হয়েছে আসতে আপনার? পারতে। হ্যাঁ, রুমটা তো তখন পছন্দ আমার হয়ে গেছে ছেলে ম্যাডাম। বলল, আব্বু আমার ভাড়া সকাল কত? সকালই বাসা থেকে বের ভাড়া হয়েছিলাম, কমই আছে, মাত্র 8,000। কিন্তু রাস্তায় 8,000? অফিস জ্যাম থাকার জন্য হ্যাঁ, রাত হয়ে মাত্র। গেছে।
ম্যাডাম তারপর আমরা আমার সেই জন্য রাতে 8,000 ঘুমিয়ে টাকা অনেক পড়লাম। বেশি ম্যাডাম। আরে পরের ওর দিন থেকে সকালে কমে তো নাস্তা আমরা করে রুম আমার ভাড়াতে স্বামী দিই না। তার কাজে বের হয়ে গেল। এরকম নাকি? তারপর আমি নয়তো আমার আপনি রুমে একটা কাজ আসলাম। করুন না, কি? আর ঠিক তখনই আপনি আমার একা ছেলে ভাড়া ও দিতে আমার রুমে সমস্যা এলো। হচ্ছে না, আপনার তখন কোনো সে বন্ধুর আমার সঙ্গে দিকে শেয়ার করে অদ্ভুত নিন, দৃষ্টিতে তো তাকাতে থাকলো। ভাড়া দিতে কোনো অসুবিধা হবে আমি না না? তার চোখের ভাষা বুঝতে পারলাম, আপনি কিন্তু ঠিকই কিছুই বলেছেন না ম্যাডাম, বোঝার ভান করে বসে কিন্তু থাকলাম। এখন আমার সাথে রুম শেয়ার সে করার আস্তে মতো আস্তে কেউ আমার নেই। পাশে এসে বসলো। আচ্ছা, এরম ব্যাপার। তারপর হ্যাঁ, আমার ম্যাডাম। তাহলে হাত ঠিক ধরে আছে, বলল, আপনার ইচ্ছা। "আম্মু, মনে আমার আছে নিচে তুমি কিছু কি কাজ আছে, বলছিলা? যাচ্ছি এখন। ঠিক আমি আছে যা ম্যাডাম। চাইবো তুমি তাই দিবে।" তখন আমি ভয়ে ভয়ে বললাম, কি চাস তুই? তখন সে আমাকে বলল, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু কি আর করার বলো, আব্বু তোমাকে বিয়ে করে ফেলেছে, তাই তোমাকে তো আর আমি বিয়ে করতে পারবো না, সেই জন্যে আপাতত তোমার শরীরটা চাই, চলো আমরা দুজনে অন্য জগতে হারিয়ে যাই। ম্যাডাম, আব্বু তোমাকে যে হ্যাঁ, সুখ দিতে বলুন। পারিনি, আমি আজকে তোমাকে সেই সুখটা আমার এই দেব। রুমটা খুবই পছন্দ হয়েছে, অনেক সুখ দেব, কিন্তু আমি অনেক আদর একা করব। 8,000 টাকা দিতেই পারবো তখনই না। আমি একটা আমি তো ঝাড়া আমার দিয়ে তার বন্ধুদেরকে থেকে একবার হাতটা জিজ্ঞেস করে ছাড়িয়ে দেখি, নিলাম। আমরা দুজনে রুম শেয়ার আর করব, তাকে তখন বলতে শুধু শুরু 4,000 টাকায় করলাম, হয়ে যাবে, আমার অনেকটা তোর সোজা হয়ে বাবা যাবে। আমাকে আমি কখনো তো ওপরে শারীরিক সেটাই সুখ দিতে বললাম পারেনি, আপনাকে। আর পারবে ও না, এটা ওকে আমি ম্যাডাম, ভালো করে জানি। অ্যাডভান্স কত? কিন্তু তোর বাবাকে মাত্র বিয়ে করার ফলে 25,000। তুই আমার ছেলে হয়ে গেছিস, ওকে ম্যাডাম। তাই তোর ঠিক সাথে আছে, আমি এই সব আপনার করতে ঘর পারবো তো না। পছন্দ হয়েই গেছে, এটা মহা টোকেন বড় অ্যাডভান্স পাপ। দিয়ে যান, নয়তো তবে অন্য আমি কেউ ওকে আসলে আমি অনেক তাকে পছন্দ ভাড়া দিয়ে করি। দেব। ঠিক আছে ম্যাডাম। তাই আমার কাছে একটা উপায় আছে, আমি তোর বাবাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করব, তখন আমার আর কোনো ম্যাডাম, প্রবলেম এখনকার থাকবে জন্য না। 1,000 টাকাই আছে, তখন সে বলল, আমি তাহলে তুমি পরে আব্বুকে এসে বাকি ডিভোর্স দিয়ে পয়সা দাও। আমি সেটেল করে দেবো ম্যাডাম। কোনো তারপর ব্যাপার না, যথারীতি ব্যালেন্স আমি আমার অ্যামাউন্ট দিয়ে স্বামীকে চাবি নিয়ে ডিভোর্স চলে দিয়ে যাবে। ঠিক আছে ছেলেকে ম্যাডাম, বিয়ে থ্যাংক ইউ। করলাম। হ্যাঁ, ঠিক আছে। আর এখন আমি খুব সুখে, সে আমাকে ভরপুর সুখ দেয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ম্যাডাম। ঘটনা। দেখা হবে আগামীতে ম্যাডাম। নতুন কোনো ঘটনা নিয়ে। হ্যাঁ, 21শে প্রভাত ফেরি। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ভাষা আন্দোলনের সেই ঐতিহাসিক স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রভাত ফেরি, 21শে প্রভাত ফেরি। এখানে তুলে ধরা হবে বাংলার ইতিহাস, ভাষার ইতিহাস, আমাদের সংস্কৃতির ইতিহাস। সামনে আসতে যাচ্ছে আমাদের ভাষা সংস্কৃতি, বিজয়ের মাস, মুক্তির মাস। সেই প্রস্তুতি গ্রহণ চলছে না, এই প্রভাত ফেরির সামনে সেই প্রস্তুতি গ্রহণ চলতেছে। সামনেই আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর, যে ডিসেম্বরে আমরা স্বাধীন হয়েছিলাম, আমাদের বিজয় অর্জিত হয়েছিল। আজকে আমরা সেই প্রভাত ফেরির সামনে চলে আসছি, যেখান থেকে শুরু হয়েছিল বাংলার ইতিহাস নতুন করে। এই প্রভাত ফেরির থেকেই শুরু হলো আমাদের ভাষার আন্দোলন, শুরু হলো বাংলার মুক্তির সংগ্রামী আন্দোলন, বাংলা ও বাংলার মানুষের মুক্তি এবং মুক্তির জন্য যে প্রথম যেই ছাত্রদের আত্মত্যাগ ছিল, সেটাই হলো আমাদের সেই ভাষা আন্দোলন, মুক্তির আন্দোলন। আজকে আমরা সেই প্রভাত ফেরির সামনে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন আপনারা প্রভাত ফেরি। এই সে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভাত ফেরি, যেখান থেকেই শুরু হয়েছিল আমাদের বাংলাকে নতুন করে চেনার জন্য, জানার জন্য যে আন্দোলন,
বাংলার মানুষের ভাষা, বাংলার মানুষের অধিকার, বাংলার বেঁচে থাকার অধিকারের যে প্রথম আন্দোলন, প্রথম আত্মত্যাগ, সেই আত্মত্যাগের ঐতিহাসিক স্থান এই সেই আমাদের 21শে প্রভাত ফেরি। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো বিভিন্ন রকমের মানুষ আসতেছে। আসলে এই জায়গাটা অত্যন্ত দর্শনীয় একটা স্থান। এখানে আসলে মনটা ভরে যায়, দেখতে ইচ্ছে করে বাংলার ঐতিহ্যকে, বাংলা তো যে বিষয়টা বলতেছিলাম বন্ধুরা, এখানে আমরা আজকে এসেছি আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। আমাদের যারা এই বাংলাকে চেনেন না, জানেন না, সারা বিশ্বের কাছে এটাকে পরিচিত করার জন্যই মূলত আজকে এই ভিডিওটা করা। তো বাংলার বাহির থেকে যারা দেখবে তারাও জানতে পারবেন আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের বিজয় গাথা, যে সমস্ত স্থানগুলো আছে, আমরা যেখান থেকেই আমাদের বিজয়কে ত্বরান্বিত করার জন্য আন্দোলনে সংগ্রামে নেমেছিলাম, সেই ঐতিহাসিক স্থানগুলো শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়, সামনে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের সেই বীর যোদ্ধারা যারা অকুতোভয় প্রাণ দিয়েছিলেন এই দেশের জন্য, এই দেশের ভাষার জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য। তো যাই হোক বন্ধুরা, আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করব। তো আপনাদের প্রতি থাকুক কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং যে যেখান থেকে ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানাবেন আমাদের বাংলার ঐতিহ্য, ভাষা এবং ভাষা সংস্কৃতি আপনাদের কেমন লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন।